এই তো তোমার আরে ওই দেখো পুলিশও আছে, পুলিশও তো পালিয়ে যাচ্ছে, পুলিশও পালাচ্ছে। পুলিশও পালাচ্ছে। হ্যাঁ হ্যালো, জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে পুলিশ পালিয়ে যাওয়ার যে দৃশ্য দেখিয়ে আপনাদের শুরু করলাম, এই ঘটনাটা ঘটেছে বেলডাঙার, মুর্শিদাবাদের বেলডাঙায়। সেখানে একটি পরিযায়ী শ্রমিক, ঝাড়খণ্ডে মানে মুখ্যমন্ত্রীর বন্ধু সরকার যেখানে চলছে, কংগ্রেস এবং হেমন্ত সোরেনের যে সরকার, সেই সরকার এখন সেখানে জোট সরকার ক্ষমতায় রয়েছে। মুখ্যমন্ত্রীর একদম খুব প্রিয় সব মানুষ। সেটা কিন্তু গুজরাট বা ইউপি বা মধ্যপ্রদেশ বা রাজস্থান এই ধরনের কোনো রাজ্য না, যে রাজ্যগুলোর নাম করে সকালে ওঠেন তৃণমূলের নেতারা, ঘুমোতে যান তৃণমূলের নেতারা, যে রাজ্যগুলোর নাম করে যেখানে নৈরাজ্য হচ্ছে বলে অভিযোগ করেন, যেখানে পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে বলে অভিযোগ করেন, ঝাড়খণ্ডের নাম একবারও তাদের মুখে আসে না। সেই ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিকের দেহ পাওয়া গিয়েছে, ঝুলন্ত দেহ, একটা রহস্য মৃত্যু বলতে পারেন। তিনি আত্মহত্যাও করতে পারেন, তাকে মেরেও ফেলা হতে পারে, সেটা পুলিশি তদন্তের বিষয়, সে ব্যাপারে আমরা কথা বলবো না। তার দেহ যখন গ্রামে ফিরে এলো, মানে বেলডাঙায় ফিরে এলো, তারপরে আজকে সকাল থেকে একদম সারা দিন দিনভর সেখানে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকলো, সেখানে ট্রেন অবরুদ্ধ হয়ে থাকলো, হাজার হাজার গাড়ি, শিশু, নারী, বৃদ্ধ, বৃদ্ধা সবাই শিকার হয়েছেন। এই যে অ্যানার্কি, সেটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। রাজ্যের বিরোধী দলনেতা সকালবেলা উঠে তিনি এই কাণ্ড জানার পরে এই ভিডিও যেটা দেখিয়ে আপনাদের শুরু করলাম, এই ভিডিওটা পোস্ট করার পাশাপাশি তিনি অত্যন্ত নিন্দা করেছেন যে যেভাবে পাথর ছোড়া হচ্ছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে আছে, যেভাবে ট্রেন লাইন অবরুদ্ধ হয়ে আছে, রাজ্য পুলিশের ডিজিপি কে তিনি অনুরোধ করেছিলেন যেন তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি আয়ত্তে আনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা দূরের কথা, বরং যখন সাংবাদিকরা তারা সেই ঘটনা কভার করতে গিয়েছিলেন, তার উপরে বিভৎসভাবে অত্যাচার করা হয়েছে বেশ কয়েকজনের উপরে। একজন মহিলা সাংবাদিকের অডিও ক্লিপ, তার মুখ আমরা দেখাবো না, শুধুমাত্র তার অডিও ক্লিপটুকু আপনাদের শোনাবো। দেখার পরে মুখ্যমন্ত্রী কি বললেন সেটাও খুব ছোট্ট ছোট্ট করে আপনাদের শোনাবো, তারপরে বিস্তারিত ব্যাখ্যায় আমরা আসছি, শুনে নিন। মেরেছে আমাদের, ফেলে মেরেছে আমাকে। কারা মারলো? কারা? ওই আন্দোলনকারী যারা ছিল ওখানে, এজ গ্রুপ তোমার কি বলবো, 12 থেকে 30। এটা বেলডাঙ্গা স্টেশনের কাছে নাকি বেলডাঙ্গা? বেলডাঙ্গা ওই জায়গাটা কি, বেলডাঙ্গা ওই জায়গাটা যেখানে মারলো আমাদের, মহেশপুর। মহেশপুর মোড়ে? মহেশপুর মোড়ে। ওখানকার লোকাল লোকজনরা, লোকাল লোকজন, ওরা আন্দোলনকারী 2-3 জন লোক একটা টোটোতে তুলে দিয়েছিল কোনোভাবে আমাদের। সেই টোটোকে কয়েক হাজার লোক ঘিরে ধরেছে, টোটো ছাড়তে দেবে না। সেই টোটো মানে 1-2 জন আমাকে কোনোভাবে সেই পাদাগুলোর মধ্যে দিয়েছে। একজন চুল ধরে টানছে, একজন পা ধরে টানছে, মোবাইল তো ছিনিয়ে নিল, একজন জামা ধরে টানছে, আর সমস্ত জায়গাতে হাত দিচ্ছে। মানে বলে বোঝাতে পারবো না কি বিভৎস সিচুয়েশন। এই সিচুয়েশনে আমি কখনো করিনি এর আগে, কখনো করিনি আমি। পুলিশকে কন্ট্যাক্ট করতে পেরেছো? পুলিশকে কন্ট্যাক্ট করতে পেরেছো? সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে প্রচুর পুলিশ দাঁড়িয়ে দেখলো। ওখান থেকে বেরিয়ে এসে কয়েকজনকে পুলিশকে বললাম আপনাদের গাড়ি আছে, প্লিজ রেস্কিউ করুন। সবাই বলছে পুলিশ পুলিশ করে বলছে আমাদের এখানে কোনো গাড়ি নেই, আমাদের এখতিয়ার নেই। সবাই দাঁড়িয়ে দেখলো, এই বিভৎস ফেলে মারলো। যে মহিলা সাংবাদিকের অডিও ক্লিপটি শোনালাম, তার নাম আমরা বলবো না। তিনি একটি স্যাটেলাইট চ্যানেলে কাজ করেন, তিনি দীর্ঘদিনে, তিনি খুব পরিচিতা। তিনি আমাদের বয়সী বা আমাদের থেকে খানিকটা ছোট হবেন বয়সে, তো ভীষণভাবে মানে খুব যোগ্য সাংবাদিক। তো যোগ্য অযোগ্যের বিষয় নয়, একজন মহিলা সাংবাদিক বলে নয়, তিনি যে কোনো পেশার হতে পারতেন। তিনি গৃহবধূ হতে পারতেন, ছাত্রী হতে পারতেন, ডাক্তার হতে পারতেন, শিক্ষিকা হতে পারতেন, তিনি যে কোনো পেশায় কাজ করতে পারতেন। তো এই মহিলা সাংবাদিক যে অডিও ক্লিপটি আপনারা শুনলেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়া হলো, তাকে মারধর করা হলো। তার অপরাধ ছিল সে শুধু ওখানে গিয়ে খবর সংগ্রহ করার জন্য গিয়েছিল। কারো কোনো বাইট নেওয়া, কিছু বলা, সেটা যদি বলতো তাতে করেও কি গায়ে হাত দেওয়া যায়? ঘটনাটা কি হয়েছিল বন্ধুরা? আপনারা দেখছেন যে ফারাক্কা থেকে চাকুলিয়া যা চলছে গোটা রাজ্যে, যে আগুন জ্বালানোর চেষ্টা
করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, পিসি ভাইপোর সরকার, পিসি ভাইপোর দল, তারা বেশ কিছুটা সফল হয়েছে। তবে কি জানেন তো, ওই যে গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে বলে যে রাখাল চিৎকার করত, মজা নিত, যখন সত্যি সত্যি বাঘ এলো, যখন গরুগুলোকে তুলে নিয়ে গেল, তখন কিন্তু আর গ্রামবাসীরা আসেনি। এই মিথ্যে কথা বলতে বলতে তাতাতে 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 এমন জায়গায় চলে গেছে। গতকাল আপনারা দেখেছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এই শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসেই হাত পড়েছে। আস্তে আস্তে এই আক্রমণটা কিন্তু চলে যাবে, কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট পর্যন্ত যেতে বাধ্য। কারণ এই আগুন যখন আপনি লাগাতে শুরু করবেন, আপনার বাড়িও কিন্তু বাদ যাবে না, এটা মনে রাখবেন। পিসি ভাইপোর সরকারের যারা প্রতিনিধি রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাটা বলছি। বিরাট বিরাট লম্বা চওড়া ভাষণ আজকের দিনে দাঁড়িয়েও দিয়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হলেন, বিমানবন্দরে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি যাচ্ছিলেন কোথায়। তিনি মাটিগাড়ায়, আপনারা জানেন যে সরকারি পয়সায় মোচ্ছব করার জন্য, কোনো দরকার ছাড়াই শুধুমাত্র সনাতন হিন্দুদেরকে খুশি করার জন্য তিনি একটা মহাকাল মহাতীর্থ নামে একটা প্রজেক্টের আজকে শিলান্যাস করবেন। নাম দেবেন যে মন্দির করা হবে, সেখানে টাকা খরচা করা হবে, ইত্যাদি ইত্যাদি। কে বলেছে আপনাকে? আমরা হিন্দুরা আমরা চাই না যে আপনার এই পাপের টাকায় মন্দির হোক, সেখানে কোনো দেবালয় হোক, সেখানে কোনো মূর্তির পুজো হোক। ওই মন্দিরে দেবতা থাকতে পারেন না। এই মহাকালই আপনাকে গ্রাস করবে, আপনার শেষ হবে এই মহাকালের, আপনার রাজনৈতিক কেরিয়ার এই মহাকালই শেষ করে দেবে। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী কি করবেন বলুন তো? আগামীকাল অর্থাৎ 17 তারিখে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন। সেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বেশ কয়েকজনের থাকার কথা, কয়েকজন বিচারপতি, আইনজীবী ইত্যাদি ইত্যাদি থাকবেন। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার সময়, উত্তরবঙ্গ রওনা হওয়ার সময় দার্জিলিং এর মাটিগাড়ায় যাওয়ার আগে তার সঙ্গে ছিলেন একজন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। তার সঙ্গে সাধারণত দেখা যায় কাকে? ববি হাকিমকে, অরূপ বিশ্বাসকে, বা অন্য কোনো তৃণমূলের চামচাকে, বেলচাকে, পা চাটা কোনো সাংবাদিককে, চটি চাটা কোনো রিপোর্টারকে। কিন্তু আজকে দেখা গেছে কল্যাণ ব্যানার্জিকে। এর পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা আমরা জানি না, কিন্তু রাজনৈতিক মহল প্রশ্ন তুলে দিয়েছে যে এই যে ইডি মামলা চলছে, ইডি তাকে মোবাইল চুরি, এভিডেন্স চুরি, ইলেকট্রনিক ডিভাইস চুরি, ল্যাপটপ চুরি, তারপরে মোবাইল বিভিন্ন মানে তথ্য যেভাবে ডাকাতি করেছেন, একদম ডাকাতির স্পেসিফিক মোবাইল চুরি ডাকাতি, এভিডেন্স ডাকাতির মামলা দায়ের হয়েছে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, ডিজির বিরুদ্ধে, মনোজ বর্মার বিরুদ্ধে। লোকে ছি ছি থু থু করছে, একদম ঘেন্নায় এর দিকে তাকাতে ইচ্ছে করছে না। এই রকম সমস্ত কথাবার্তা মিডিয়াতে চর্চা হচ্ছে, রাস্তাঘাটে চর্চা হচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, অফিস কাছারিতে, পাড়ার মোড়ে মোড়ে চর্চা হচ্ছে। এই পরিবেশে তাহলে তার তো জেল যাত্রা অবধারিত, ক্ষমতায় থাকুন আর না থাকুন। যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, ভুলে গেলেন? সুপ্রিম কোর্টে আবার 3রা ফেব্রুয়ারি শুনানি হবে। সমস্ত সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করে রাখার কথা বলা হয়েছে। পাল্টা যে ইডির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল সেগুলোতে স্টে অর্ডার হয়ে গেছে, ইডির বিরুদ্ধে এখন কোনো এফআইআর কাজ করবে না। তো সেইগুলো কি তাহলে সেটিং করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এবং তার আগের দিন দেখুন, তিনি যখন এই মহাকাল মহাতীর্থ নামে প্রজেক্টটা উদ্বোধন করতে যাবেন, সকাল থেকে ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে আলাউদ্দিন শেখ নামে এই যে বেলডাঙ্গায় যেখানে হচ্ছে, চাকুলিয়া টাকুলিয়া তো সব আপনারা দেখেছেন, সেখানে গান্ধী মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। গান্ধী মূর্তি ভেঙে দেওয়া ছাড়াও বিডিও অফিসে হামলা হয়েছে, বিডিও অফিসের আসবাবপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে, ল্যাপটপ কম্পিউটার জ্বালিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের অফিসও বাদ নেই। সমস্ত জায়গায় যেটা এসআইআর বিরোধিতার নামে তৃণমূল কংগ্রেস যে আগুনটা লাগিয়েছিল, গোটা রাজ্য জুড়ে অবরোধ, ধর্ণা ইত্যাদি ইত্যাদি চলছে। যাই করুন না কেন, আপনার উদ্দেশ্য যদি সফল হয়, তাহলে নির্দিষ্ট সময়ে যদি এই ফাইনাল ভোটার লিস্ট না বেরোয়, নির্দিষ্ট সময় যদি ভোট ঘোষণা না হয়, তাতে আপনারই লস। আপনি যা খুশি করুন, আপনি শিল্পী মানুষ, আপনি যা পারেন করে যান, কিন্তু আলটিমেট লসটা আপনারই হবে মাননীয় মুখ্যমন্ত্রী। তো এই যে চাকুলিয়ার পরে বেলডাঙ্গায় যে কাণ্ডটা দেখা গেল, জাতীয় 12 নম্বর জাতীয় সড়ক 12A, তার ওপরে কয়েকশো গাড়ি সেখানে দাঁড়িয়ে গেল, হাজার হাজার মব, অর্থাৎ যারা ক্রিমিনাল দস্তুর মতো, তারা সেখানে আগুন জ্বালাতে শুরু করলো, সেখানে অবরোধ করলো, স্লোগান দিতে শুরু করলো। তবে কাউকে কাউকে বলতে শোনা গেছে যে মুখ্যমন্ত্রীকে এখানে আসতে হবে, না হলে আমরা ছাড়বো না। যাক, তবু এই ভিড়ের মধ্যে কিছু কিছু ঠিকঠাক লোকও ছিলেন, এটা বোঝা যাচ্ছে। আলাউদ্দিন শেখ নামে এক যুবক, তিনি ঝাড়খণ্ডে গিয়েছিলেন কাজ করতে এবং ভাড়া বাড়িতে থাকতেন, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপরে যখন ফিরে আসে তখন এই ক্ষোভটা দেখা গেল। এর পেছনে কিন্তু একটা সংগঠিত যদি কোনো শক্তি না থাকে, তাহলে এত বড় ক্ষোভ হতে পারে না। লালগোলাগামী এক্সপ্রেস ট্রেন, লালগোলাগামী এমু ট্রেন,
সব দাঁড়িয়ে গেল, বিভিন্ন ট্রেন এই বেলডাঙ্গা স্টেশনের কাছে অনতি দূরে সব দাঁড়িয়ে গেল, বিভিন্ন গাড়ি ঘোড়া সব লরি বাস ছোট গাড়ি সব দাঁড়িয়ে গেল এবং প্রচন্ড ভোগান্তি, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন আমাদের মনে উদয় হচ্ছে, এর পরের দিন অর্থাৎ আগামীকাল শনিবার কিন্তু এখান থেকে এই রাস্তা ধরেই যেতে হবে মালদাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী যে রাস্তাটাকে অবরুদ্ধ করে দেওয়া হলো, তার প্রভাব কি এই মালদায় যে মোদীর সভা হবে সেটাকেও একটা ভণ্ডুল করার কোনো চেষ্টা? এখন সেটা জানি না, সেটা হতেও পারে, মানে কি উদ্দেশ্যে করা হয়েছে, নাকি পুরোপুরি একটা শক্তি প্রদর্শন করা হয়েছে, নাকি শুধুমাত্র লুঠের জন্য, শুধুমাত্র এইসব ফেরেববাজি করার জন্য, আমরা কিছু জানি না। কিন্তু ঘটনাটা হয়েছে, তারপরে পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ণা হচ্ছে। তবে এটা কি মুখ্যমন্ত্রী ঠিক বললেন? মুখ্যমন্ত্রী কি বললেন আসুন না একবার শুনে নিই, খুব ছোট্ট করে, খুব ছোট্ট ক্লিপ একবার শুনে নিন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় কি বলেছেন শুনুন। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত, কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু শুনুন, বুঝুন, জুম্মাবারে হাজার হাজার মানুষ জড়ো হয়, একদম ঠিক। ভোলে বাবা পার করেগা বলে প্রচুর মানুষ যান, একদম ঠিক। দুর্গাপূজার সময় প্রচুর মানুষ রাস্তায় নামেন, একদম ঠিক। কিন্তু প্রশ্নটা কি ছিল মুখ্যমন্ত্রীর কাছে? যে ম্যাডাম, একজন মহিলা সাংবাদিকের যৌন হেনস্থা করা হয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় ছোঁয়া হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তাকে মব ঘিরে ধরেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। সেই প্রশ্নের উত্তর হচ্ছে আমার কিছু করার নেই, আমি তো ঘটনাটা ঘটাইনি, মবের মধ্যে ঢুকতে বারণ করো, এখন আমি কাকে বাধা দেব? জুম্মাবারে জড়ো হয়েছে, ভোলে বাবা পার করেগা বলে মানুষ যায়, দুর্গাপূজার সময় যায়, তখন কি এরকম ঘটনা হয়? কোনোদিন আপনারা শুনেছেন? বলুন, আপনারাই বলুন, কোনোদিন শুনেছেন যে যখন শ্রাবণ মাসে, পবিত্র শ্রাবণ মাসে, উনি যেটা বলতে চাইলেন, উনি আসলে মাথার তো ঠিক নেই, প্রপার ভাবে ঠিক মতো বলতে পারলেন না। উনি বলতে চেয়েছেন যে শ্রাবণ মাসে যখন ভোলে বাবা পার করেগা বলে যখন মহাদেবের মাথায় জল ঢালতে যান, তখন উনি বাধা দেবেন কি করে? হ্যাঁ, ওনার পুলিশ বাধা দেয়, সেরকম বিক্ষিপ্ত ছবি আমরা দেখেছি, তখন বাধা দেয়। দুর্গাপূজার সময়ও বাধা পাওয়া যায়, বিভিন্ন জায়গায় অনুমতির ক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তখন কি এইভাবে মহিলাদের উপরে অত্যাচার করা হয় বেছে বেছে, ধর্ম দেখে দেখে? কারা জড়ো হয়েছিল আজকে? লুঙ্গি পাটি, মাথায় টুপি, বেলডাঙ্গায় কারা সংখ্যাগরিষ্ঠ? ছবিতে তো পরিষ্কার দেখা যাচ্ছে। আসলে তিনি ভয় পান এই ভোটের আগে কিছু করতে গেলে যদি পুরো ভোটটা একটা ক্যারিক্যাচার হয়ে যায়, পুরো ভোটটা যদি হাত থেকে চলে যায়, এমনিতেই চলে গেছে। এই যে মুর্শিদাবাদের যেখানে এই বেলডাঙ্গায় কাণ্ডটা হয়েছে, সেখানে বাবরি মসজিদ তৈরি হয়েছে এবং হুমায়ুন কবির, যিনি তৃণমূলেরই সাসপেন্ডেড বিধায়ক, তিনি নতুন দল গঠন করেছেন জনতা উন্নয়ন পার্টি নামে। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ইতিমধ্যেই সংখ্যালঘু ভোট সরে গেছে, সেটা যাতে একদম পুরোপুরি বিপর্যয় না নেমে যায়, সেই কারণেই কি আজকে পুলিশ নীরব দর্শক হয়েছিল? এর আগে আপনারা দেখেছেন মোথাবাড়িতে কি হয়েছে, আপনারা দেখেছেন ধুলিয়ানে কি হয়েছে, শামশেরগঞ্জে কি হয়েছে, ভাঙড়ে কি হয়েছে, মহেশতলায় কি হয়েছে। প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। ভুলে যাচ্ছেন হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনা, ভুলে যাচ্ছেন মোথাবাড়ি কাণ্ড, একই তো কাণ্ড। সেটা ছিল এই মুখ্যমন্ত্রীরই লাগানো আগুন। কোন ইস্যু? ওয়াকফ চালু হতে দেব না, ওয়াকফ আইন মানি না। যে ওয়াকফ সংশোধনী আইন, সেটা গরিব মুসলিমদেরই সবচেয়ে বেশি সাহায্য করবে, সেটাকে উল্টো ব্যাখ্যা দিয়েছিলেন, মনে নেই? ছি বলে এইভাবে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই মুর্শিদাবাদেই। দিনের পর দিন, বছরের পর বছর বিভিন্ন ইস্যুতে এই আগুন লাগায়, আবার এমন একটা ভান করে আমি আগুন নেভালাম। আগুন লাগান, শুধুমাত্র আগুন নেভায় সেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে, সময়ের সঙ্গে সঙ্গে, প্রাণের বিনিময়ে, বিভিন্ন দুঃখে, হতাশায়, চোখের জলে সেই আগুন একদিন নেভে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংবেদনশীল আমরা জানতাম, তিনি অমানবিক আমরা জানতাম, তিনি মিথ্যেবাদী আমরা জানতাম,
তিনি যে ভুলভাল কথা বলেন, উন্মাদের কথা বলেন, এটা আমরা জানতাম, কিন্তু মবের মধ্যে সাংবাদিক ঢুকবে না, তিনি সাংবাদিকতাও যে শিখিয়ে দেবেন সেটা আমরা জানতাম না। আজকে প্রথমবার জানলাম। এ বিষয়ে তৃণমূল বাদে সমস্ত রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস, বামফ্রন্টের সমস্ত দল, জেইউপি মানে হুমায়ুন কবিরের দল, সবাই কড়া নিন্দা করেছে। তারা তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে সরাসরি, যে এই কাণ্ডের পেছনে মমতা ব্যানার্জিরই দল, তারা জড়িত, তারা এই নৈরাজ্য যেভাবে তৈরি করার পিছনে ইন্ধন দিয়ে আসছে, আজকে আরো বেশি করে ইন্ধন দিয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন আজকে বেলডাঙার এই নৈরাজ্যের পেছনে কাদের হাত আছে? আজকে যে মহিলা সাংবাদিকের উপরে নিগ্রহ করা হলো, যৌন হেনস্থা করা হলো, মমতা ব্যানার্জি যে ওষুধ বাতলে দিলেন, সেটা কি তিনি ঠিক বলেছেন? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে, যদি পছন্দ হয়, যদি মনে করেন আরো বেশি মানুষের জানা উচিত, জানা দরকার, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।